জাতীয় ঐক্যের প্রতীক আপসহীন নেত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ লড়ছেন গণতন্ত্র রক্ষায়। সারা দেশে দোয়া মিলাদ কর্মসূচি। ধানমন্ডির ৩২ নম্বরে রাতভর ছাত্র জনতার অবস্থান। আওয়ামী লীগ সমর্থক সন্দেহে আটক ৩। নাশকতা রোধে বাড়তি নিরাপত্তা। চাঁদার জন্য রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি সন্ত্রাসীদের হানা। জিম্মি করা হয় ঠিকাদারদের। আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীরা। আমরা ক্যাম্পাসে কিন্তু ৫টার পরে থাকি না। এটা ঘটার পরে ব্যবস্থা নেওয়ার আগে আমাদের দাবি থাকবে এটা যেন প্রতিরোধ করা সম্ভব হয়, যেন কোনোভাবে এটা যেন পরবর্তীতে না ঘটে। সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না মাদারীপুরে কুমার নদের উপর নির্মিত সেতু। কৃষি পণ্য পরিবহন ও যাতায়াতে চরম দুর্ভোগ। খাগড়াছড়ি পৌরসভায় বর্জ্য ফেলা হচ্ছে উন্মুক্ত জায়গায়, মিশছে পাহাড়ি চড়ার পানিতে। দিন দিন বাড়ছে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি। এবং ট্রাম্পের শুল্ক নীতির মুখে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি ভারতের। ২৭.৩৫ বিলিয়ন ডলার ঘাটতি। অর্থনৈতিক ব্যাপক চাপে পড়ার শঙ্কা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। জাতীয় ঐক্যের প্রতীক গণতন্ত্র রক্ষায় আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনা রক্তচক্ষুকে ভয় না পাওয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া বার্ধক্য ও অসুস্থতাকে উপেক্ষা করে এখনও লড়ে যাচ্ছেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে জাতীয় ঐক্য ধরে রেখে গণতন্ত্রের মুক্তির আহ্বান জানিয়ে যাচ্ছেন তিনি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। এরশাদের স্বৈরাচারী শাসন, জুলুম, অত্যাচার আর লোভ, আর শেখ হাসিনার ১৫.৫ বছরের ফ্যাসিবাদী শাসন। এখানেও জেল, জুলুম আর ২ সন্তানের উপরে অমানসিক অত্যাচার, দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্নতা, অসুস্থ হয়েও বিদেশি চিকিৎসার সুযোগ না পাওয়া, তবুও কোনো আপোষ নয় গণতন্ত্রের স্বার্থে। গণতন্ত্র রক্ষা আর দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এক লৌহ মানবের নাম খালেদা জিয়া। ৪ দেয়ালের গণ্ডি পেরিয়ে সরাসরি বিএনপির নেতৃত্বে আসা ও বেশ কয়েকবার গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন করা আপসহীন এই দেশনেত্রীর জন্ম ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। স্বামী রাষ্ট্রপ্রধান হলেও কখনো রাজনৈতিক পরিচয় বহন করেনি গণতন্ত্রকামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া। ১৯৮১ সালে বিপদগামী সেনা সদস্যদের অভ্যুত্থানে জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে নেতৃত্বশূন্য বিএনপিকে গোছাতে নেমে পড়েন তিনি। একদিকে দল গোছানো, অন্যদিকে স্বৈরশাসকের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা রাখেন জাতীয়তাবাদী শক্তির এই কাণ্ডারি। গণতন্ত্রের প্রশ্নে মাথা নিচু না করে লোভকে পেছনে ফেলে নেতৃত্ব দিয়ে যান এরশাদ বিরোধী আন্দোলনের। স্বৈরাচারী সরকারের সঙ্গে আপোষ না করায় খেতাব পান আপসহীন নেত্রীর। দীর্ঘ ৮ বছর সংগ্রাম শেষে ১৯৯১ সালে জনগণের রায়ে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন তিনি। একাই ৫টি আসনে বিজয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মুকুট ছিনিয়ে আনেন। শুধু তাই নয়, তার ঝুলিতে যোগ হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী সরকার প্রধানও। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে সংসদে বসে বিএনপি। ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনে ৪ দলীয় জোট জয়লাভ করে সরকার গঠন করে খালেদা জিয়ার নেতৃত্বে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের ২বার চেয়ারপারসনের দায়িত্ব পালন করা এই নেত্রী মেয়েদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত বেতন মওকুফ ও মুক্তিযোদ্ধাদের অধিকার নিশ্চিতে মন্ত্রণালয় গঠন সহ দেশের মানুষের স্বার্থে অবিরাম কাজ করে গেছেন। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আসে 1/11, বিচ্ছিন্ন হয় নিজের 2 সন্তান থেকে। তৎকালীন সরকারের নানা চাপ আর হুমকির মুখেও কারাবন্দী থেকে গণতন্ত্রের পক্ষে নিজের ইস্পাত দৃঢ় অবস্থান ধরে রাখেন খালেদা জিয়া। ছাড়েননি নিজের মাতৃভূমিও। ২০০৮-এর নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে শুরু হয় বিএনপির উপর নতুন করে জুলুম নির্যাতন। খালেদা জিয়াকে কারাবরণ করতে হয় মিথ্যা মামলায়। ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যু হয় বিদেশের মাটিতে। দীর্ঘদিন বড় ছেলেকেও কাছে পাননি। চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেয়নি ফ্যাসিস্ট সরকার। তবু আপোষ না করে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে গেছেন। জুলাই অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। মুক্ত হয় বিদেশে চিকিৎসার সুযোগ পান খালেদা জিয়া। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও দেশের মাটিতে আবারও ফিরে আসেন গণতন্ত্রকামী মানুষের অভিভাবক হয়ে। আহ্বান জানান জাতীয় ঐক্যের। গণতন্ত্রের মাথা হিসেবে সমাদৃত খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদের কর্মসূচি নিয়েছে বিএনপি।
মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন। রোডম্যাপে নির্বাচন নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এছাড়া সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে ইসি, যাতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করেন সিনিয়র সচিব আখতার আহমেদ। এর সাথে আরো আমরা যে এই সময় তিনি জানান, পর্যবেক্ষকদের কাছ থেকে ৩১৮টি আবেদন পাওয়া গেছে, যেগুলো পর্যালোচনা করা হচ্ছে। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন ৩১৮টা আবেদন পেয়েছে, এটা পর্যালোচনা চলছে। ২২টি রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে। প্রাথমিকভাবে প্রয়োজনীয় তথ্যের জন্য ও পর্যবেক্ষণের জন্য ফিল্ডে পাঠানো হবে বলেও জানান তিনি। ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। আখতার আহমেদ বলেন, আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে ইসি, যাতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হবে। এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে নাগরিকদের উপর নজরদারিতে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান করা হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের ক্যাবিনেট বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, সংস্কার কমিশনের ৩৬৭ সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর শেষে বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 12 তারিখে তার সাথে বায়োলেট্রাল মিটিং হয় মালয়েশিয়ার। স্বৈরাচারী সরকার দেশের মানুষের নাগরিক অধিকার হরণে স্পাইওয়্যার ব্যবহার করেছে। এসব যন্ত্রপাতির উৎস, ব্যবহার এবং খরচ নিয়ে তদন্ত করতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব প্রধান করে কমিটি গঠনের কথাও জানান তিনি। গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ আহমেদ। ডক্টর ইউনূসের মালয়েশিয়া সফর প্রসঙ্গে বলেন, ফলপ্রসূ এই সফরের মধ্য দিয়ে দ্রুতই দেশে মালয়েশিয়ান বিনিয়োগ আসবে। আমরা এমন একটা ইকোনমিক জোন করতে চাচ্ছি, সেটা হচ্ছে হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তা আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশের প্রতি তাদের যে ইন্টারেস্টটা বাড়বে, বাংলাদেশে আমরা মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট অদূর ভবিষ্যতে দেখতে পাবো। সংস্কার কমিশনে ৩৬৭ সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। রিফর্ম আরো এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো ৩৬৭টা। ৩৬৭টার মধ্যে ৩৭টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর গুলশানের চাঁদাবাজির ঘটনায় নিজের নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এসব কথা জানান। বলেন, চাঁদাবাজির ঘটনায় তার নাম আসাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। অপুর স্ত্রী সংবাদ সম্মেলন করে অপুকে জিম্মি করে ভিডিও ধারণ করার প্রসঙ্গ টেনে উপদেষ্টা শঙ্কা প্রকাশ করে প্রশ্ন তোলেন, ৫ আগস্টের আগের গুমের রাজনীতিতে দেশ ফিরে যাচ্ছে কিনা। কথা বলেন আগামী নির্বাচনে নিজের অংশগ্রহণ প্রসঙ্গেও। তৌফিক মাহমুদ মুন্ডা রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলন থেকে উপদেষ্টা পরিষদের সদস্য, অল্প সময়ে পরিচিত হয়ে ওঠেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিন্তু সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না। নিজের এপিএস থেকে শুরু করে নিজ এলাকায় নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনায় এই উপদেষ্টা। সর্বশেষ আলোচনায় রাজধানীর গুলশানের সাবেক মহিলাম্বির বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনার মামলায় গ্রেপ্তার আসামি জানে আলম অপুর একটি ভিডিও নিয়ে। জানে আলম অপু চাঁদাবাজিতে নিজের সম্পৃক্ততা স্বীকার করে সেদিন ভোর রাতে গুলশানের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে দেখা করার অভিযোগ তোলেন।
চাঁদাবাজি ঘটনায় তার নাম আসায় এ নিয়ে সচিবালয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নিজের নাম আসায় বিস্মিত জানিয়ে অস্বীকার করলেন জড়িত থাকার বিষয়ে। মনে হয় না এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে, বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাং করেছি এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। কথা বলেন নিজের নির্বাচন, গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে। স্বীকার করেন গেল 1 বছরে সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। এখন পর্যন্ত তো জাতীয় এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে, কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। নির্বাচন করার সিদ্ধান্ত এখনো না নিলেও তফসিল ঘোষণার পর সরকার থেকে পদত্যাগের চিন্তাভাবনা করছেন বলে জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমি চিন্তাম। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। রাজধানীর গুলশানের সাবেক এমপির বাসায় কোটি টাকার চাঁদা দাবির ঘটনায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে গ্রেফতার হয়েছে বহিষ্কৃত এক ছাত্রনেতা সহ মোট 7 জন। তবে সাম্প্রতিক এক ভাইরাল ভিডিওতে চাঁদাবাজির সঙ্গে একজন উপদেষ্টার নাম উঠে আসায় বিষয়টি নতুন মোড় নেয়। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্ত নেতার স্ত্রী। দাবি করেছেন ভিডিওটির জোরপূর্বক ধারণা করা হয়। রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। মাহমুদ তামিমের রিপোর্ট। গেল 17 জুলাই গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনা ঘটে, যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন ওঠে সারা দেশে। সেই ঘটনায় মামলা হলে 2 আগস্ট গ্রেপ্তার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এর আগে একই ঘটনায় গ্রেপ্তার করা হয় মোট 6 জনকে। এদিকে 13 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপুরি এক ভিডিওতে ভিন্ন মাত্রা পায় এই চাঁদাবাজির ঘটনা। 35 মিনিটের ওই ভিডিওতে তিনি দাবি করেন চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন এক উপদেষ্টা। আমি তো মামুলি পারসন, তারা তো হাই লেভেলের পারসন, আর আমার সাথেই কেন কথা বলতে হয় বা কি বা কথা হয়। এবং ওই যে রিয়াদ বলল রাতে যেই ভাই আসছিল, এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল, কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের কথা রিয়াদ ইন্ডিকেট করছে। তবে এ নিয়ে বৃহস্পতিবার সকালে অপুর স্ত্রী আনিসা ভিন্ন বক্তব্য দেন। রাজধানী শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী দাবি করেন অপুকে গ্রেপ্তারের আগের রাতে তাকে তুলে নেয় রাজনৈতিক দলের এক নেতা। সে সময় জোরপূর্বক তার ভিডিওটি রেকর্ড করা হয়। অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে। অপু সেখানে তার 35 মিনিটের কথায় অনেক কিছু বলছে। এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। এদিকে গুলশানের এই ঘটনায় সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই টোটাল তদন্ত এবং তাদের স্বীকারোক্তি মিলে যেটা পূর্ণাঙ্গ তদন্ত হলে যাদের প্রতি ইশারা করা হচ্ছে সেটা বেরোবে। এই সরকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা, সততা প্রমাণের জন্য নিজেদেরকে উদ্যোগী হয়ে এই সমস্ত তদন্তগুলো পরিচালনা করতে হবে অথবা তাদের বক্তব্য দিতে হবে, স্পষ্টীকরণ করতে হবে। চাঁদাবাজির মামলায় অপুকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন অপু। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। জয় বাংলা ব্রিগেড এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অংশ নেওয়া অভিযোগ করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি, যার প্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআইডির তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করলে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অপরাধ আমলে নিয়ে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 11 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
এর আগে 2025 সালের 27 মার্চ শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে বেরিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্রে জয়ের রয়েছে 2টি বাড়ি, যার আনুমানিক মূল্য 54 কোটি টাকার বেশি। এদিকে সাংবাদিক মুন্নি সাহা দম্পতির সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে সংস্থাটি। ফজলে আদিত্যের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় শেখ পরিবারের অন্যতম এই সদস্যের বিরুদ্ধে দুদকের বেশ কয়েকটি অনুসন্ধান সহ পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ চলমান রয়েছে। আজকে কি আপনারা বাংলাদেশে নিরাপদ আছে? বৃহস্পতিবার দুদক মহাপরিচালক জানান, হাসিনা পুত্রের বিরুদ্ধে এবার ক্ষমতার অপব্যবহার করে 60 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 57 কোটি 50 লাখ টাকার সন্দেহজনক লেনদেনে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে প্রায় 60 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57 কোটি 50 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির সন্ধান পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 54 কোটি টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই 2টি বাড়ির মূল্য হচ্ছে 54 কোটি 4 লক্ষ 32,258 টাকা। এদিন সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের 22 কোটি টাকার অবৈধ সম্পদ মেলায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক। সম্পদ বিবরণী আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। মানবতা অপরাধের দায়ে ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা তদন্ত শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি বলেন, শিগগিরই এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এর আগে গত 20 জুলাই মানবতা বিরোধী অপরাধের পৃথক 7 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 45 জনের বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় 45 আসামির মধ্যে 17 জন গ্রেপ্তার আছেন। এদিন চানখারপুল মামলায় কলেজে কর্মরত একজন সাক্ষী হুমকি পাওয়ায় অভিযোগের ভিত্তিতে তার সুরক্ষা নিশ্চিতে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনকে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আদেশ দিয়েছেন এই সাক্ষী যে প্রতিষ্ঠানে কর্মরত আছে সেই প্রতিষ্ঠানের প্রধান এবং এই প্রতিষ্ঠান এবং সাক্ষীর যে এলাকা সেই এলাকার তদন্তকারী সেই এলাকার অফিসার ইনচার্জ এই সাক্ষীর সুরক্ষা, সেফটি এবং ওয়েলবিং নিশ্চিত করার জন্য ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে। খুব শীঘ্রই আমরা আশা করছি যে আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাব। পাহাড়ি সশস্ত্র সংগঠনের চাঁদাবাজির হাত থেকে রেহাই মিলছে না রাঙামাটির একমাত্র রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। চাঁদা না দিলে আগ্নেয়াস্ত্রে মহড়া দিয়ে আতঙ্ক ছড়িয়ে জিম্মি করে প্রতিষ্ঠানের ঠিকাদারদের। এ নিয়ে অনেকটাই আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এমন ঘটনায় নির্বিকার আইনশৃঙ্খলা বাহিনী। ইশাদ সোহেলের ছবিতে অনুসন্ধান করেছেন শাহাদাত নিশাদ। 26 জুন 11:15 রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায় 7 ব্যক্তি ক্যাম্পাসে ঢুকছেন। তাদের 4 জনের হাতে আগ্নেয়াস্ত্র। অস্ত্রধারীদের দেখে ক্যাম্পাসের প্রবেশ গেটে বসে থাকা নিরাপত্তা প্রহরী আটকে ওঠেন। এ সময় অস্ত্রধারীরা নিরাপত্তা প্রহরীর কক্ষে ঢুকেন। 4 মিনিটের ভিডিওটির শেষ দিকে দেখা যায় হুমকি ধামকি দিয়ে ওই 7 জন আবার বেরিয়ে যান।
কেন এই সন্ত্রাসী বাহিনী বিশ্ববিদ্যালয়ে ঢুকলো? অনুসন্ধানে জানা যায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়টির 3 তলা একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ চলছে, যেখানে 2 ভবনের নির্মাণ ব্যয় আনুমানিক প্রায় 26 কোটি টাকা। সে প্রকল্পে নজর পড়ে স্থানীয় সন্ত্রাসীদের। ঘটনার দিন অস্ত্রধারীরা ভবন তৈরির কনস্ট্রাকশন কাজের সিকিউরিটি গার্ডের মোবাইল ফোন জব্দ করে এবং লেবারদেরকে কাজ বাদ দিয়ে বাড়ি চলে যেতে বলেন। চাঁদা না দিলে কাজ করতে দেবেন না বলে জানান অস্ত্রধারীরা। আর যদি কথা অমান্য করে কাজ করা হয় তবে পরের বার এসে সবাইকে মেরে ফেলার হুমকি প্রদান করে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সেই জায়গা যেখানে অস্ত্র নিয়ে মহড়া দেয়া হয় চাঁদার দাবিতে, বন্ধ করে দেয়া হয় ভবন নির্মাণের কাজ। গোয়েন্দা তথ্যে উঠে আসে জেএসএস মূল সশস্ত্র গ্রুপকেই 1 কোটি টাকা চাঁদা দিতে হবে এমন দাবিতে একটি নাম্বার থেকে কয়েকবার ফোন করে বিশ্ববিদ্যালয় ভবন নির্মাণ ঠিকাদারকে। ঠিকাদারের অভিযোগ, কাজ শুরু হওয়ার পর থেকেই বারবার পাহাড়ি শান্তি বাহিনী পরিচয়ে চাঁদার দাবিতে হুমকি আসতে থাকে। সশস্ত্র সংগঠনটি 4 বার ক্যাম্পাসে ঢুকে কাজ বন্ধের হুমকি দিয়েছে। ওরা প্রায় 1 কোটির মতো চেয়েছিল, তো ওই টাকা তো দেওয়া সম্ভব না, ওই টাকা দিয়ে তো আর কাজ করা সম্ভব না। পরিচয় দেয় না, ওরা পাহাড়ি গ্রুপ, শান্তি বাহিনী এটা বলে। এতে বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা জানান এর আগেও দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে চাঁদার দাবিতে। পাহাড়ের অবস্থান সারা দেশের মানুষই একটা ওপেন সিক্রেট যে এখানে চাঁদাবাজির বিষয়টা, সেই চাঁদাবাজিকে কেন্দ্র করেই সেখানে একটা মহড়া ছিল এবং আমরা সেখানে কিন্তু আমরা ক্যাম্পাসে কিন্তু 5টার পরে থাকি না। এটা ঘটার পরে ব্যবস্থা নেওয়ার আগে আমাদের দাবি থাকবে এটা যেন প্রতিরোধ করা সম্ভব হয়, যেন কোনোভাবে এটা যেন পরবর্তীতে না ঘটে। এই ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে বিকেল 5টার পর ঢুকতেও ভয় পান শিক্ষার্থীরা। আমাদের জোরালো নিরাপত্তার জন্য সেনাবাহিনী এবং সেনা ক্যাম্প আমাদের খুবই জরুরি। তাদের নিচেদেরকে কখনো চায় না যে তারা তাদের উপরে উঠুক, শাসক শ্রেণীর উপরে উঠুক। উপরে উঠলে তো তারা শোষণ করতে পারবে না। ওই জায়গাটা থেকে চাইছে তাদের বিষয়গুলো, তাদের কার্যক্রমগুলো যাতে সহজভাবে চালিয়ে যেতে পারে, যাতে এই এলাকার ডেভেলপমেন্টটা না হয়। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির স্থাপনের দাবি জানান। একই সাথে পাহাড়ি সন্ত্রাসীদের কাছে নিজেদের অসহায়ত্বের কথাও তুলে ধরেন। এগুলো তো সন্দেহের না কিছু না, এখানে যারা আসে এখানকার যে সমস্ত গ্রুপ আছে সে সমস্ত গ্রুপগুলোই তো আসে। একটা পুলিশ ফাঁড়ির কথা চলছে, ফান্ডিং নিয়ে আমাদের একটু অসুবিধা আছে, তো ওনারা আশ্বস্ত করেছে আমাদেরকে যে আশা করছি এরকম ঘটনা হয়তো আর ঘটবে না। এদিকে ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও দুর্বৃত্তদের শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। রাঙামাটির পুলিশ সুপার SM ফরাদ হোসেন দেশ টিভিকে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে। এর রেজুলেশনটা অত্যন্ত দুর্বল, যা দিয়ে মানুষের মুখোশ ছবি বের করা অত্যন্ত কঠিন। তারপরেও আমরা সন্দেহজনকভাবে যাদের পেয়েছি তাদের বিষয়ে আমরা অনুসন্ধান করছি এবং আমাদের একটা টিম কন্টিনিউয়াসলি এটার অনুসন্ধানে কিন্তু লেগে আছে। এই ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমন্বয়ে একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, রাঙামাটি। মাদারীপুর লক্ষ্মীগঞ্জে কুমার নদের উপর নির্মিত সেতুর উত্তর পাশে কোনো রাস্তা না থাকায় জনসাধারণের কোনো কাজেই আসছে না সেতুটি। শিক্ষার্থী ও স্থানীয়দের যাতায়াত সহ কৃষিপণ্য আনা নেয়ায় দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের, এতে ক্ষুব্ধ এলাকাবাসী। মামলা জটিলতায় রাস্তা নির্মাণের কার্যক্রম বন্ধ থাকলেও শীঘ্রই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। 2021 সালে মাদারীপুর লক্ষ্মীগঞ্জের কুমার নদের ওপর 99 মিটার একটি সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তবে সেতুটির দক্ষিণ পাশে সংযোগ সড়ক থাকলেও উত্তর পাশে নেই কোনো সড়ক। এতে ভোগান্তি বেড়েছে পাঁচখোলা, রাস্তি, কালিকাপুর সহ অন্তত 6টি ইউনিয়ন ও মাদারীপুর পৌরসভার একাংশের মানুষের। নিজ উদ্যোগে স্থানীয়রা বালু ভরাট করে প্রাথমিকভাবে সেতুটিতে যাতায়াতের ব্যবস্থা করেন, কিন্তু বৃষ্টিতে বালু সরে গিয়ে সেতুর উত্তর পাশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন পথচারী ও এলাকাবাসী। সেতুর উত্তর পাশে কোনো সড়ক না থাকায় 8 কিলোমিটার সড়ক ঘুরে জেলা সদরে পৌঁছাতে হচ্ছে স্থানীয়দের। সেতুটির উত্তর পাশ থেকে রাস্তি ইউনিয়ন পর্যন্ত 2.5 কিলোমিটার সড়ক নির্মাণে 2.5 কোটি টাকার অনুমোদন দেয় সংশ্লিষ্ট অধিদপ্তর। পরিকল্পনার অভাব আর কর্তৃপক্ষের উদাসীনতা সংযোগ সড়কটি আজও নির্মাণ না হওয়ায় দ্রুত সংযোগ সড়ক স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাস্তাটা ভাঙা যেতেছে, এদিকে আপনার প্রায় 400-500
পরিবার আছে, আমরা এদিকে 100 পরিবার আছি। এই যে আমাদের বাইক নিয়ে যাতায়াত করতে, এটা মানুষ হেঁটে যেতে পারে না, বাইক তো দূরের কথা, আমাদের খুবই ভোগান্তির ভিতরে আছি। ওই আইয়া কিছু ঠিক করে আর এই রাস্তাটা আজকেও 3 বছর ধরে একতার আলাদার কাজ করছে, কিন্তু ওই রাস্তাটার কোনো নিয়ন্ত্রণই করে না। কি দিনে হালাই থইল, কি বিল করিয়া লয়ে গেল না, রাস্তাটাই ফেলে পরিষ্কার হইলো। আমাদের দুর্ভোগ হইতেছে, আমরা যে একটা শাক পাতা নিয়ে আমরা কাঁচা তরকারি নিয়ে আমরা বাজার দিতে পারতেছি না। ঠিক মতো করতে পারে নাই, স্ল্যাবগুলো কোনো রকম ভাবে বালির ভিতরে ধুয়ে গেছে, সেই স্ল্যাবগুলো এখন বৃষ্টিতে পইরা পইরা ধ্বংস হয়ে যাইতেছে। সকল সমস্যার সমাধান করে অতি দ্রুত সংযোগ সড়কটি সম্পন্নের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা। আশা করি দ্রুত কাজটি রানিং করার সুযোগ পাব। আর এই মুহূর্তে বর্ষাকাল, চরম বৃষ্টি হচ্ছে, যার জন্য পুরো কাজটি বর্ষার ভিতরে হ্যান্ড ওভার দেওয়া সম্ভব হবে না। অতি দ্রুত সংযোগ সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করে জনসাধারণের দুর্ভোগ কমাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। খাগড়াছড়ি পৌরসভার বর্জ্য পাহাড়ের খাদে ফেলায় দুর্ভোগে এক গ্রামের শতাধিক পরিবার। বছরের পর বছর উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। পাহাড়ের ঢালে বর্জ্য না ফেলার দাবি এলাকাবাসীর। জনবহুল এলাকায় ডাম্পিং স্টেশন থাকলেও জনরোষে স্টেশনটি চালু করা সম্ভব হয়নি বলে জানান কর্তৃপক্ষ। সহকর্মী অপু দত্তের পাঠানো তথ্য ছবিতে ফারজানা আফরোজ টুম্পা রিপোর্ট। খাগড়াছড়ি শহরের অদূরে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের পাশে পাহাড়ের খাদে ফেলা হয় পৌর শহরের বর্জ্য। উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। বর্ষা মৌসুমে পানির সঙ্গে মিশে এসব বর্জ্য ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। পাহাড়ি এলাকায় ব্যবহারের পানি না থাকায় ছড়ার পানি ব্যবহার করছেন বসবাসকারীরা। ছড়ার পানিতে বর্জ্য মেশায় কলেরা, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে ভুগছেন এলাকাবাসী। আমাদের এখানে টিউবওয়েল নাই, ছড়ার পানি কুয়া খুঁড়ে খেতে হয়, অপরিষ্কার হয়, গোসল করতে একটু অসুবিধা হয়, গোসল করতে লাগে নানা রকম রোগ জীবাণু হয়। আমাদের তো কুয়ো বানিয়ে কুয়োর জল খেতে হয়। এখন কষ্ট করে ওই অনেক দূর থেকে আমাদের টিউবওয়েলের পানি নিয়ে আসতে হয়, এর জন্য অনেক সমস্যা হয় ময়লার কারণে। আবর্জনাগুলো অন্যদিকে সরিয়ে নেওয়া হোক, এটাই আমাদের দাবি। তাই নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার দাবি জানিয়েছেন স্থানীয় সহ সচেতন মহল। বর্ষাকালে পাহাড়ি ঢলের কারণে ময়লাগুলো পাহাড়ের মধ্যে দিয়ে আসে আর কি, আমাদের এই বাঙালঘাটি ছড়ায় আসে। তো এখানকার মানুষজনের অবশ্যই অনেক ক্ষয়ক্ষতি হয়। উপযুক্ত স্থানের অভাবকে দায়ী করছে কর্তৃপক্ষ। অপরদিকে ডাম্পিং স্টেশন থাকলেও তা জনবসতি এলাকা হওয়ায় ব্যবহারের অনুপযোগী বলে জানান এই কর্মকর্তা। খুবই দুঃখজনক যে সেটি একটি জনবহুল এলাকায় তৈরি করা হয়েছে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে আমরা সেই ডাম্পিং স্টেশনটি কার্যকর করতে পারছি না। কি করলে সেই ময়লাটা গড়িয়ে ছড়া পর্যন্ত যাবে না এবং কিভাবে এই গ্রামটিকে আমরা রক্ষা করতে পারি, এটি নিয়ে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনকে বলেছি যে তারা যেন খুব দ্রুত একটি ওয়ে আউট করে দেন। প্রাকৃতিক দূষণ রোধ ও গ্রামবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর ব্যবস্থা দেখতে চান খাগড়াছড়িবাসী। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডির ৩২ নম্বরে রাতভর অবস্থান নেয় বিএনপি ও এর অসংগঠনের নেতাকর্মীরা। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশে দেয় তারা। এদিকে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে সেজন্য ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ৩২ নম্বরে অবস্থান নেয় বিএনপি। বিক্ষোভ মিছিল করে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সঙ্গে ছিল উৎসুক জনতার অংশগ্রহণ। তারা জানান কার্যক্রম নিষিদ্ধ হওয়া কেউ আসলে রুখে দেয়া হবে। হাসিনার ঠিকানায় বাংলায় হবে না, মুজিববাদ মুর্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি সহ আমরা যারা আছি, আমরা সারা রাতের অতন্ত্র প্রহরী। এখানকার যে কোনো রকমের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এই ফ্যাসিস্ট হাসিনার কোনো দোসর যাতে আর মাথা চারা দিয়ে না উঠতে পারে। তার সব ঐক্যবদ্ধ আছে এই বিধি, কোনো ফ্যাসিজমের কোনো
দোষরদের আমরা ভয় পাই না ইনশাল্লাহ। কোনো সন্ত্রাস আমরা এগুলি কোনো তোয়াক্কা করি না। আমরা জনতা সব এক আছি ইনশাল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগুলি আমরা প্রোটেস্ট করবো ইনশাল্লাহ। রাত 12টার দিকে 32 নম্বরের সামনের রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ। এই বেশি লোকজন হওয়ার কারণে যেটা হচ্ছে, এর মধ্যে কিছু মাঝে মাঝে একটু গুজবের মতো ঘটনা ঘটতেছে। তা আমরা এরকম 2-3 জনকে আমাদের কাছে দিয়েও দিছে এখানকার কিছু লোকজন। তা আমরা ওইগুলো একটু যাচাই বাছাই করে 3 জন আমাদের কাছে আছে হেফাজতে, 3 জনের যাচাই বাছাই করে যেটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, যেটা হবে সেটা আমরা নিব। পরে ধানমন্ডি লেকের পাশে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সঙ্গীত আয়োজন করে ছাত্র জনতা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।